বং দর্পণ বিনোদন সবার জন্য। নমস্কার, শুভ নববর্ষ। বং দর্পণের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আজ বিকেলের অনুষ্ঠানে আমরা সরাসরি চলে এসেছি নদীতলা একাডেমির রিজিওনাল সেন্টার, যা নৌবাদের কাছে অবস্থিত নতুন বিল্ডিং। তাতে শুরু হয়েছে বুদ্ধদেব রায়ের 16 এক্সিবিশন একক প্রদর্শনী ওয়েভ অফ সাইলেন্স। ওয়েভ অফ সাইলেন্স নিয়ে আমাদের সাথে আজকে হাজির হয়েছে শিল্পী বুদ্ধদেব রায়, এবং তার সাথে আমাদের সাথে উপস্থিত হয়েছেন ডক্টর বিনোদ মুখার্জি। আজকের টকশোতে আমরা তুলে ধরবো বুদ্ধদেব রায়ের যে ছবিগুলি এই আমাদের 16 এক্সিবিশন করছে রিজিওনাল সেন্টারে, তাতে কিভাবে তিনি ছবি এঁকেছেন এবং তার যে ছবির জগতের যে জার্নি, সেই জার্নি আমরা তুলে ধরবো এই টকশোর মাধ্যমে, এবং আপনারা দেখতে থাকুন। এবং আমরা সরাসরি চলে আসবো ডক্টর বিনোদ মুখার্জির কাছে। বিনোদদা, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আচ্ছা, ব্যাপার হচ্ছে আজকে আমরা বুদ্ধদেব রায়ের যে শোটা দেখছি, যেটা শুরু হয়েছে আমাদের, তো এই যে 16 এক্সিবিশন, তোমার দেখে কিরকম লাগছে? দেখো, আমি কোনো সাধারণভাবে ওভারঅল একটা ভিউ কিছু বলবো না, আমি ডিটেলসে বলবো। পুঙ্খানুপুঙ্খ যে মানে বিচার বিশ্লেষণ করে যে কথাগুলো বলা উচিত সেটাই একদম, আর সেগুলো খুব মানে পজিটিভ ভাইবই নেই, কারণ কাজগুলো সব পজিটিভ আর ভীষণভাবে পজিটিভ আছে। যেগুলো লক্ষ্য করা যাচ্ছে এখানে উপস্থিত রয়েছেন শিল্পী রয়েছেন, ছাত্র বসে রয়েছে এই মুহূর্তে, সেখানে যারা রয়েছেন তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলছি বুদ্ধর যে কাজগুলো, সেগুলো হচ্ছে যে ওর যে অন্তর্লীন সত্তা থেকে যেগুলো উৎসারিত হয়ে উঠেছে না, ওর একটা কাজে প্রচুর লেয়ার থাকে, ওর অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাক্রিলিক, সেটা ধরনটা কিন্তু পুরো আর পাঁচের মধ্যে না, অনেকগুলো লেয়ারের কাজ করে, ফিল্মের লেয়ারের কাজ করে, পাতলা পাতলা লেয়ার দিয়ে একটা কাজে অনেক সময় দেয়। মানে বুঝতে পারছো, বুদ্ধ যে কাজগুলোর মধ্যে ইন্ডিভিজুয়ালি সব কটা কাজকে একটা একটা প্রাথমিক এক্সপ্রেশন দিতে হয়, তাহলে এক একটা দিন এক একটা বছর ধরে ন্যাচারাল। তো আমি তো সেইভাবে তোমাদের চ্যানেলে সমালোচনা করতে পারবো না। ওভারঅল বলতে যেটা বলবো যে আমি ওকে বলতে দাও, তারপরে আমি। আচ্ছা বুদ্ধদেব, তুমি তো ছবি আঁকছো বহুদিন ধরে, এই ছবি আঁকার শুরুটা তোমার ঠিক কিরকম? প্রথমে দর্পণ চ্যানেলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। সর্বোপরি নববর্ষ, আমরা বাঙালি, বাংলাদেশ নববর্ষের শুভেচ্ছা প্রত্যেককে। এখানে অনেকেই আছেন, আমার সিনিয়র দাদারা রয়েছেন, প্রধানত যেমন রয়েছেন, সামনে প্রদীপদা রয়েছেন, অনেক সিনিয়র, অন্যান্য আমার ভাইয়েরা আছে, জুনিয়র আছে, সবাইকে শুভেচ্ছা। আর সর্বোপরি যাকে নিয়ে যার পাশে বসে আছি আমি, এটা আমার কাছে একটা পরম পাওয়া। আমি এর জন্য সত্যি সত্যি বং দর্পণকে একটা ধন্যবাদ জানানোই উচিত, কারণ যিনি আমার পাশে বসে আছেন, এই পাশে বসার অধিকারটা মানে পাওয়াটা মনে হয় দুর্ভাগ্যজনক, এই সরি ভাগ্য, বলে ফেলেছি। হ্যাঁ, এটা হয়ে গেছে আর কি, লাইভ চলছে, ফটো লাইভ। আর সবার আগে তার আগে যেটা দরকার, ওনাকে একটা প্রমাণ করা উচিত। কারণ কি, উনি না থাকতে ঠিক হয় আজকে বং দর্পণ আমার এরকম লাইভ একটা প্রোগ্রাম করবে, এটা সম্ভবত হতো না। এবার আমি আসছি আপনার কথায়, আপনি যেটা আমাকে প্রশ্ন করেছিলেন যে ছোটবেলাটা না সবার যেমন কাটে, আমার না সেরকম কাটেনি। আমার বৈশিষ্ট্যে দেখতে পারবেন ছোটবেলাটা একটু অন্যরকম ভাবে কেটেছে, মানে জন্ম লগ্ন থেকেই সেটা কেটেছে। খুব একটা সরল রেখায় আমার জীবনটা অতিবাহিত হয়নি, একদম জন্ম লগ্ন থেকে। সেটা সামনাসামনি এতটা চ্যানেলে
এতটা মানে এটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে একটা সময় লেগে যাবে, আমি সেটাতে যাচ্ছি না। আমি যখন গ্রামের দিকে ছিলাম, আমি গ্রামের মফস্বলের ছেলে, আমার বাড়ি গোবরডাঙ্গা, আর সবাই শিল্প সংস্কৃতির পীঠস্থান বলে দাবি করে। তো সেখানে বহু আর্টিস্ট বেরিয়েছে, হাসি দেবীর মতন যশস্বী প্রতিভাবান শিল্পী, তিনি ওখান থেকে বেরিয়েছেন। এখন আমাদের আরো অনেকের নাম আমি বলতে পারি, যারা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আছে, চিরবংশীদের একটা ইতিহাস গোবরডাঙ্গার আছে, চিত্রশিল্পের ইতিহাসেও আছে। এছাড়া নাট্যচর্চা এটা তো আছেনি। আমি এত বিস্তারিত যেতে চাইছি না। যাই হোক, আমি ছোট্ট মফস্বলে যখন আসলাম, আমার জন্ম মেদিনীপুরে, অ্যাকচুয়ালি মেদিনীপুরের তজক গ্রামে। তো সেখানে আমি 3 মাস বয়সে চলে আসার পরে আমি গোবরডাঙ্গাতে থাকি। গোবরডাঙ্গাতে থাকা, ওখানে বেড়ে ওঠা, এবং আমার প্রথম তার হাতে যিনি আমার হাতে পেন্সিলটা তুলে দিয়েছিলেন এবং একটা দাগ শিখিয়েছিলেন, তিনি হচ্ছেন শ্রদ্ধেয় চন্দন ভট্টাচার্য মহাশয়। উনি আমার মাস্টারমশাই, গুরু। আর পাশে যিনি রয়েছেন, তিনি আমার জীবনের পথ প্রদর্শক। সর্বোপরি যেটা বলা যায় যে গুরু শব্দের অর্থটা তো অনেক বড় তত্ত্ব। এই গুরু তত্ত্ব যদি আমরা বলতে চাই, একটা সংস্কৃত শব্দ, এটাকে নিয়ে আমি এত বিস্তারিত যাচ্ছি না। যে অন্ধকারের মধ্যে দিয়ে আমরা চলছিলাম, সেই অন্ধকার থেকে যিনি বার করে নিয়ে এসে বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম। বিনোদার কাছে সরাসরি শুনেছি, বিনোদা তুমি বলছিলে যে তোর যে জার্নিটা, তোমার কাছে যখন গেল, তারপর থেকে কিভাবে তোমার কাছে ফার্স্ট টাইম ওর কাজ দেখলাম। সবাই মিলে অনেক বড় বড় মানুষ, তারা তাদের মোটামুটি জানার কথাটাই পুরো করে দিয়েছে। সবার আমার টেকনোলজি ফ্রি করতে হবে, ফ্রি করা খুব জরুরি। দেখো যে আমরা ধারণ করার জন্য সিয়ার কিছু থাকে, কিন্তু কিছু না হলে ভালো কিছু হয় না, তাই না? কিন্তু এরকম থাকবে না, তো থাকবে। এখন যেটা যে হতে চাইছে সেইভাবে তোমাদের যে ক্লাসটা বললো না, যে সে ওর মধ্যে সেই নমনীয়তা ছিল, কিন্তু সবাই জল জল এলে না, এমন করে ছিল উচ্চ উচ্চ পড়েই গেছে, আর কিছু নেই। আর বুঝতে পেরেছ? এটা এইটা ধরবে, কিন্তু যদি উঠে গিয়েটা জল ভালো পড়ে যাবে। আমি উঠাবো তখন শিখতে পারি না। আমি আমার বছর যেমন শিক্ষক সঞ্জয় বন্ধু হলো, যেমন তারা পাশি গ্যালারিতে সর্বোচ্চ একটা, যেটা আমার সন্ধ্যায় চারটা সাথে কমেন্ট লিখতে বলেছিলাম, দেখলাম একটা ভালো পরম্পরা আমার একটা ভাই চলে যায়। আমি ব্যাপারটা ছিল, ওর নিচু ছিল, তাই আজকেও নিচু আছে, আজও নিচু আছে। যখন নিচু হয়ে যাবে ঝরে পড়ে আজকে আমাদের যে ললিত কলা একাডেমি কলকাতা, যেটা সেখানে ওর এই 16 এক্সিবিশন, প্রথম 16 এক্সিবিশন ওরই হলো আর কি। হ্যাঁ, এর আগে এই গ্যালারি 16 এক্সিবিশনই হয়। ওর 16 এক্সিবিশনের নাম দিয়েছে ওয়েব অফ সাইলেন্স। এটা আমি আমাদের প্রশ্ন করছি, আমি খুশি করলাম যে বিশিষ্ট শিল্পী আমাদের মধ্যে পড়াশোনা শিল্পে রয়েছে অবস্থা। তো আয়োজন করেছিলাম এখানে, মানে প্রদীপ রয়েছে, হ্যাঁ, তো উনি যথেষ্ট বড় একজন তো অনেকে এখানে যারা রয়েছেন, ছাত্ররা রয়েছে। তো সেখানে আমি বলবো যে ও জানতে চেয়েছে, মানে যে ওর বুদ্ধ যেটা বললো ওয়েব সাইলেন্সটা ঠিক এখনো ক্লিয়ার নয়। আমি একটু ক্লিয়ার করতেছি উত্তর বলার জায়গাটা, আমি ক্লিয়ার করছি যে ওয়েব অফ সাইলেন্সটা দেখো, কোনো ছবির সামনে দাঁড়িয়ে ছবি কি লাউডলি কথা বলে, সাউন্ড করে না তো। ঠিক ধরো আমি সারা মাঠ ভর্তি লোক সচিনের খেলা দেখতে আসছে, ঠিক আছে? যখন সচিন নামছে, হাততালি করছে, সাউন্ড শুনতে পাচ্ছ সচিন নামছে, কিন্তু কিছুক্ষণ পরে যখন গ্যালারি পুরো শান্ত হয়ে আছে, তার কারণ একটা আনন্দ হয়েছে, ঠিক নীরব ভাষা দিয়ে, মানে ইঙ্গিত করছে কি
symbolical representation of silence. আমার ছবি আমি কথা বলে ইচ এন্ড এভরি মোমেন্ট ছবি কথা বলছে, তোমার সঙ্গে তুমি তাকাও, তোমার সাথে বলবে তোমার মতো করে, আমি যে ভাষার সঙ্গে রিয়াক্ট করবে, তুমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট করবে। প্রত্যেকটা মানুষের সাথে ছবি কন্ট্যাক্ট করতে পারে, এই কারণে নিঃশব্দ হয়ে অনেক বেশি বাংলাময়, মনটা থেকে অনেক বেশি মুখর। প্রতি মুহূর্তে প্রত্যেকটা মানুষ যে সংবাদ কিছু জানে না, সে ওই ছবিটার সামনে এসে দাঁড়াবে, বলে বাবুনি কি গান বড় ভালো হয়েছে রে। যখন বুদ্ধদেবের সাথে তোমার আলাপ পরিচয় হলো, তারপরে ওকে কিরকম এইভাবে একটা জায়গায় খুব সাংঘাতিক হয়েছে ফেলেছে, যেটা বিষয় নিয়ে হয়তো খুলে হাসতে বলা, সেটা হচ্ছে মাঝখানে আমি ইচ্ছে করে কোনো ধরছিল না, ও রেগে গিয়ে আমাকে এটাও বলেছে, রেগে কানে কাজে কাজে কথাও বলতো, ও সবাইকে রেগে প্রায় 2 বছর এটা কিন্তু ইন্টেন্সিটি করেছে। তার কারণ ছিল যে ও বড় বেশি লিভার হয়েছিল, সেলফ ডিপেন্ডেন্ট বলতে যাবো, যে আত্মবিশ্বাসটা একটু কমতি হয়েছিল। তার জন্য 2 বছর পুরো প্রায় বিভিন্ন কোনো কিছু কিছু খবর পেতাম আমরা যারা। তারপর যখন এইভাবে ঠিক এইভাবে মানে কথা এগুলো এখন তো ঘটনা লাগছে। তো আমার যেটা পদ্ধতি হলো যে ওকে সবসময় ক্লাসে ক্লাস করানো, মাইনাসে ক্লাস করানো হয়। কি বলছি ম্যাথামেটিক্স আমি জানি না কিছু, ওই বলছি ক্লাসই হয়, কিন্তু মাইনাসে যে ক্লাস হয় আমি ওই পথ ধরে হয়। আমি বুদ্ধকে গোড়াতেই বলেছিলাম যে তোর মধ্যে যে ভালো দিকটা আছে আমি সেইটা দেখছি, ওটাকেও বড় করতে ওই দিকে ধ্যান দিলে বাকিগুলো আমি বললাম না কি কথা। আমি যখন বললাম যে বড় তোমার ফোনটা খুব সুন্দর, তার মানে এইটা বোঝাই গেল যে তোমার বাকিগুলো যে ঠিক আছে, কিন্তু বাকিগুলো কতটাও সুন্দর নয়, তাহলে ফোনটা সুন্দর, তাই না? আমি ছবির মধ্যে বলে দেবো কোন জায়গাটা ভালো, এইটা ওদের সব থেকে পজিটিভ মনে হয়েছে, রাইট? একদম। তোকে সবাই দূরও আক্রমণ হয়ে গেছিল, আমি বলি সফটলি হ্যান্ডেল করেছে। ওকে বলেছিলাম তোর এই জায়গাটা ভালো, একটা বীজকে আলো হাওয়া পেলে সেটা বড় হয়ে ওঠে। তা আমি যেদিকে বলবো, যেদিকে ধ্যান দেব, একটা রাম ঠাকুরের একটা কথা থেকে ইন্সপিরেশনটা পাওয়া। রাম ঠাকুরকে একজন দীক্ষা নেওয়ার পর বলেছিল যে গুরুদেব আমার তো যা করছি সবই আরো বাধা হচ্ছে, দীক্ষা নেওয়ার পর আমার কি উন্নতি দেবো না। উনি একটা বড় বলে গেছিলেন, ভিতরে একটা ছোট বলে গেছিলেন। বলছেন ছোট বলটা আপনার ভালো জিনিস, তাই কি? বলছে হ্যাঁ। বড় বলটা আপনার খারাপ জায়গা, বলছে হ্যাঁ। বলছে আপনি একটা ছোট বলটাকে দিয়ে পাঠান, ওটাকে কি করে বাড়ানো যাওয়ার চেষ্টা করুন, একটা সুন্দর বড় বলটা ওই বড় বলটাই ছোট আকারে দেখা যাবে, ওইটা হবে না। আমি ভালো ভুলটা দিই বেশি করে ভালো করতে করতে খারাপ অটোমেটিক্যালি করে চলে যাবে। অন্ধকার গিয়ে ধরো লাইটের ডেফিনেশন বদলায় বলেছে, nobody can give a proper definition of light. We all know what is light, but it is very difficult to say what it is exactly. But I have the definition of light. That is mind complete. আমার নিজের একটা ডেফিনেশন আছে, which remove the darkness is called light. যা অন্ধকারকে দূর করে তাই দেখো আলো তুমি আলোর আধারের শেপ বলতে পারো, যে বাল্বটা কিরকম, টিউবলাইট থেকে আধার আলো, আমি বলছি যেটা আলোর একটা বাহ্যিক শেপ আছে, যেমন বাল্ব তার এক একটা বাল্বের এক অংশ, কিন্তু আমার বক্তব্য হলো যে আলো ওই শেপটা ছাড়া সে ওইখানে রয়েছে, উৎসে রয়েছে, উৎসের বাইরে রয়েছে, উৎসের বাইরে রয়েছে। এই আলো আমার এখানে পৌঁছা, ওই পৃথিবীতে রয়েছে, তাই এখানে পৌঁছা, এখানে পৌঁছা, ওটা ওখানে রয়েছে, আবার এখানে দুটি সংখ্যা। যখন খোলা ময়দানে চলে আসছে তখন আমাদের এটা পড়ছে, এটি তার শেপ, এই যে দেখছিল এটা তার শেপ, বুঝতে পারছো কি না? একদম এই যে পড়ছে তার শেপ, এটা আলোর শেপে বলে না, যেমন এইটা আমাদের শেপ আলো যদি কেউ বলে আগের জায়গায় গিয়ে এই যে অবস্থাটা হচ্ছে সেটাই ও, আমি একটু বলে ভাবি, ও যখন জায়গাটা পৌঁছাচ্ছে না, প্রত্যেকটা ছবি যাও, এক একটা ছবি অন্ধকার দেখতে হয়, কারণ প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জায়গা তারা নিজেদেরকে কিভাবে লুকিয়ে যাচ্ছে, ছবিতে সার্থকতা করছে প্রত্যেকটা। আমি ওইটাই বলছি, মাস্টার কোনো কথা বলে আসছি, সেটা হচ্ছে বুদ্ধর যে ছবি আছে, বিভিন্ন শিল্পের ছবি আছে, আমি বলবো একটা জায়গাতে খুব সাংঘাতিক কাজ করেছে এই ছবিটা, ডাইরেক্ট সারা ইউজ করা হয়, এটা খুব সাহসের কথা। হঠাৎ করে একটা পেন্টিং ডাইরেক্ট সারা ইউজ করলে কত বুদ্ধান্ত হয়েছে,
কালার ইউজ করতে পারি সাহস আছে, তারপর কত বছর আর তুমি যে বললে আলোর যে শেপটা, আলোর শেপ বলতে হবে ও যখন ছবিতে করছে হচ্ছে ছবির যে ফর্ম গুলো দেখছো না ওটার উপর করছে স্লিপ করে যাচ্ছে না, তখন বোঝানো যাচ্ছে ওর ফর্ম গুলো যে আলোর নিজস্ব তো কোনো ফর্ম নেই, একটা উৎসে আছে। কিন্তু যখন যে মানুষের উপর পড়ুক বা যে বাচ্চার উপর পড়ুক তার একটা নিজস্ব শেপ রয়েছে, সেই শেপ নিয়ে নিচ্ছে আলো। যেমন উঁচু, দেখো আমি আবারও বলছি যে উঁচু জায়গায় আলোটা হচ্ছে, নিচু জায়গায় অন্ধকার চলে যাচ্ছে, প্রদীপের ঠিক নিচেটাই অন্ধকার থাকে না, তার কারণ যে উজ্জ্বল শিখা তো কোনো হয় না। সেই জায়গায় থেকে বলবো যে ওর যে নিঃশব্দ যে এটা খুব ক্লিয়ারলি আমি জানতে চাই নামটা কি প্রদীপ জানতে চাই যে এটা কল্যাণে বললি যে এটা কি সাইলেন্স ওয়েভ, সাইলেন্স ওয়েভটা আমি আবার ফিরে আসছি, খুব ইন্টারেস্টিং একটা জায়গা, এত ভালো নাম্বার পাবো সাইলেন্স ওয়েভ তো অবশ্যই। কারণ ধরো একটা ইঞ্জেকশন জাতীয় উদাহরণ আছে সুইচ, তুমি সুইচটাকে আগে হাত দিয়ে দেখো যন্ত্রণা আছে নেই, যেখানটা দেবে সেখানে হাত দিয়ে দেখো কোনো যন্ত্রণা আছে নেই, তার ভয় পাচ্ছে না কিসের যন্ত্রণা। তার মানে কি যখন এটা কন্ট্যাক্টে আসবে মানে কনফ্লিকশন একটা যখনই লড়াইটা তখনই হবে ফর্ম ভার্সেস ফর্ম হয়, কালার ভার্সেস কালার, লাইট ভার্সেস লাইট, ডার্ক ভার্সেস ডার্ক। এবং কেবল প্রতিটা ক্ষেত্রে মিডিলটনের ক্ষেত্রেও তাই লাইট আর এক্সট্রিম লাইটের ক্ষেত্রেও তাই। ও ছবির জায়গায় যে প্রচন্ড জায়গা একটা সাংঘাতিক জায়গা ঠিক করে ফেলেছে, সেটা তো একদিনের না, আমি তো দেখেছি চোখের সামনে কিভাবে বলেছি মানে বাজে ভাষা বলে ফেললাম সবাই কিছু বলে সবাই। আমি একটা জিনিস আমি দিনের পর দিন ঘাড়ে করিয়ে খালি ড্রয়িং করিয়েছি, মানে ওর ঘাড়ে লেগে যাওয়ার মতো অবস্থা, আর প্রচুর বড় বড় জিনিস যা বলতাম তাই একদম দেখি হাত দেখা হয়ে গেছে আমার কাছে, কাজ নিয়ে এসেছে আমি কাজ দেখি ইচ্ছে করে যার করোনা রোগে নিয়ে একদম মাটি হুষ্টি তোলা, এমন কোনো কাজ নেই যে কেউ জানে না, বয়স থেকে শুরু করে ফটো সব কাজে কাজে হয়ে গিয়েছে। ওর কাছে যদি কেউ চায় ওকে ও তাকে রিয়েলিস্টিক কাজ যতটা শেখাতে পারবে কল্পনার বাইরে যে কি পরিমাণ কাজ দেখা যাবে। অনেকে সব রিয়েলিস্টিক তা তো বলা যায় না, এখানে তো সেটা আলাদা। আমি একটা পোর্ট্রেট করতে পারি, ওটা তো আমি তাকে শিখেছি কলেজ লাইফে, ওটা হয়ে গেছে। আমি একটা ল্যান্ডস্কেপ করতে পারি, ওটা আমার বাচ্চা ছেলে করবে, কি করলাম তোমাদের মতো শিল্পীদের যে ওই সবগুলো কোনো যায় আসে। এখন যায় আসে যেটা সেটা কি আমি কি মৌলিক ভাবে কি দিতে পারছি সেইটা, ওই যে মৌলিক জায়গাটা কিন্তু তৈরি করে তোকে নিজেকেই হয়েছে, ও যতই আমার কৃতিত্ব দিক এটা পূর্ণ সম্পূর্ণ হবে যে আর্টিস্ট হয়েছে সেটা নিজে যেতে। আমি এইটুকুই বলতে পারি। সাইলেন্স যে কথাটা বললেন বহু যেটা বললেন, আমি আপনাকে বলছি যে যন্ত্রণাটা কিন্তু সাইলেন্সই হয়, যখন তার রিয়াকশনটা হয় না, ইঞ্জেকশন দেওয়ার পরে খুব যন্ত্রণা হচ্ছে, কিন্তু যখন একটু মেন্টালি সক্ষম হাউমাউ করে কাঁদে না, অনেকে চুপচাপ চোখ বন্ধ করে থাকে, আর ওয়েটটা বললেন বুঝতে পারছো কি সাংঘাতিক বললেন না ইঞ্জেকশন আরেকটু স্যারকে বলি না, এটা আমার জীবনের ঘটনাটাই বলছি, তাহলে আরেকটু ভালো হয়ে যাবে। এটা হচ্ছে আমি যখন ওই কলেজে পড়তে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলাম বলছিলাম, তো আমি যখন অ্যাক্সিডেন্ট করেছি তখন না যখন এসে বাড়িটা লেগেছে তখন আমি বুঝতে পারিনি যে আমার পায়ে বাড়ি লাগবে। বেশ বাড়ি লাগার পরে ওটা জানতে আছে, বাড়ি লাগার পরে আমি কোনো সেন্স পাইনি, কোনো সেন্স পাইনি, বাড়ি লেগে গেলে প্লাস ওইটুকু একটা ধাক্কা লাগলো, ওইটুকুতে বুঝলাম। তারপরে কোনো সেন্স পেলাম, তারপর সাইলেন্স, তারপরে আমি এখানে বলে দিই ওর ব্যাপারটা আমি জানি, এটাও জানি তো কিভাবে ওর পাটা হয়েছে। যদি খালি পায়ে কখন দেখতি তাহলে বুঝতে ছেলেটা কতটা সব দিক দিয়ে কষ্ট পেয়েছে। আর এই জন্য ওর কাছে আমি সবসময় বোঝাচ্ছি, তার কারণ যে কল্যাণ জানি কল্যাণের জীবনে কম কিছু যায়নি, সব বুদ্ধাটা আমার সাংঘাতিক, টুকরো হয়ে গেছে, ওর কোমরের হাড় কিছুক্ষণে জোড়া লাগছে। ভাবতে পারছো ওর এরপরেও ছেলেটা ঘাড়ে করে করে নিজেরা ফিরিয়ে দিতাম ইচ্ছা করে, তারপরেও ছেলেটা কাঁদতে কাঁদতে আমার কাছে যেত, একবারের জন্য রাগ করেনি, একবারের জন্য ওরকম বিরত দেখায়নি, কিন্তু ও যে মাহাতে জন্য প্রোটেক্ট করে দিয়েছে আমি ছবিগুলোর মধ্যে থেকে যেটা আমি মিল পেয়েছি, আমি বাস্তবে পুকুরে একটা ঢিল ছুটলে কিন্তু ওই ঢিলটা সে কিন্তু নিজের জায়গায় সাইলেন্টলি ডুবে যায়, সাইলেন্টলি ডুবে যায়। বললে না একদম ভালো আমি একটু বলে দিচ্ছি, ঋষি অরবিন্দ জন্ম বলেছেন যে আমি বলে দিচ্ছি, আমি এক্ষুনি বলছি যেটা ক্লিয়ার করছি, সেটা হচ্ছে বড় বড় মজার ব্যাপার। তো যেটা বললো ওটা দিয়ে যাবো। ঋষি অরবিন্দ একটা জায়গায় লিখছেন যে অনেক আগে একটা পুকুরে কেউ এমন কোনো জিনিস ফেলে দেওয়া যেটা পরে ভেসে উঠবে, আর
আর যেটা দেখলে লোকে ভাববে যে পুকুরের মানে ভিতর থেকে সেটা আসলো, তা কিন্তু নয়। অনেক আগে একটা এমন জিনিস ফেলে দাও পুকুরে, যেটা পুকুরের জলে কিছুটা নিচে চলে যাবে, তার কিছু পরে ওখানে যদি কেউ উপস্থিত হয় তার তরঙ্গটা দেখতে পাবে। তারপর থেকে ওটা ভিতর থেকে এরকম হতে তো উঠছে, যেটা অরবিন্দ করে, কিন্তু ওটা ভিতর থেকে উঠলো না, ওটা বাইরে থেকে প্রক্ষিপ্ত ছিল। আমাদের এই ছবির যে এটা তরঙ্গটাকে মাথায় তৈরি করতে হবে, বাইরের থেকে আমরা প্রজেক্ট করি, ভিতর থেকে আসছে না, কিন্তু ওটা বাইরের দিক থেকে আসছে। তারা বুঝতে পারছে না, যখন দর্শক দেখছে তখন ধরো ওকে একটা এমনকি কথা বললো যে কথাটা সাংঘাতিক লাগলো ওর কাছে, ও সে ভেতরে ঢুকে গেল, সেটা বাইরে থেকে অন্য লোক বলে দিল। খুব মানে সুন্দর একটা উদাহরণ। ধরো একটা মানে যে কোনো একজন ইয়াং ছেলে বা মেয়ে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছে, এ খুব সুন্দর করে গল্প করছে, তার হয়তো এখানে একটা কোনো তিল বা কিছু আছে, যার জন্য সে সারাক্ষণ অশান্তি থাকে। সেখানে এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা কিন্তু সাংঘাতিক। সারাক্ষণ ওটা পড়েছে, খুব মজা করছে বন্ধুদের সঙ্গে, ওটা নিয়ে চিন্তা করে বাড়িতে এখন ভুলে গেছে। আচ্ছা, আমাকে তুই যদি তাকে মনে করে যায় এই তোর মুখে এটা কি হলো রে, সেটা আর আনন্দটা পুরো নষ্ট হয়ে যায় একদম। কারণ সারাক্ষণ সে ওটা নিয়ে ভাবতো। আমাদের কাজ হচ্ছে তার কোনো মানুষের দুর্বল জায়গা না দেখে তার ভালো জায়গা দেখেও দেখবো না। এইটা আকাশ কেন রিলেট করলাম, ওর ছবি দেখতে গিয়ে যখন প্রথম দেখলাম যে আমি বলতে শুরু করি খুব খারাপ দিকটা, ও তাহলে ছবি আঁকতে পারবে না, এই ভালো দিকটাকে তুলে আনলাম। আজকে কোথায় শিখে আজ তার 11 বছর পর তার সাকসেস। ছোট্ট একটা বিরতির পর আবার আমরা নিশ্চয়ই। আড্ডা জমে উঠেছি, কিন্তু বুদ্ধিজীবীদের হচ্ছে দর্শকদের তরফ থেকে একটা প্রশ্ন, যে দর্শকরা জিজ্ঞাসা করছে তুমি যে মাধ্যমগুলো নিয়ে কাজ করেছো, তোমার সেই মাধ্যমগুলোর ব্যাপারে দর্শকরা জানতে চাইছে তুমি কিভাবে ইউজ করছো ক্যানভাস এবং পেপারে। ঠিক আছে, বিজ্ঞাপনের পর আবার আমরা ফিরে আসছি। আমি গৌরব আবার ফিরে আসছি ততক্ষণ। বিজ্ঞাপন বিরোধীর পর আবার ফিরে এলাম। আচ্ছা বুদ্ধদেব, তোমার যে জার্নিটা আমরা শুনছিলাম বিজ্ঞাপনের আগে, যে তুমি একটা সময় বিড়লাতে ভর্তি হয়েছে, সেখান থেকে যদি আবার সেখান থেকে ভর্তি হওয়ার পরে আমার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমার পা প্রায় কেটে বাঁধতে গিয়ে বলেছিল। যাই হোক, অনেকটা একটা বড়, ওটা একটা বড় জীবনে আমার বেটার নিয়ে গেছে। ছোটবেলা থেকে একটা স্ট্রাগল চলছে, তারপরে বর্ধমানে বর্তমানে ভর্তি হওয়ার পরেও যেটা হলো যে বাবা মা চলে যাওয়া, মানে জীবনটা প্রত্যেকটা মুহূর্তে একটা স্ট্রাগল মধ্যে। যেমন আজকে শুনলাম, আজকের দিনে আমার এক্সিবিশন 16 এক্সিবিশন হচ্ছে, যেদিনটা আমার ললিতকলা থেকে মেল যাবে, সেদিনটা আমার একজন আত্মীয় মারা গেছেন, তাকে নিয়ে আমি শ্মশানে। ঠিক আজকের ডেটে, আজকে তো 23 তারিখ, 21 তারিখ, তো আমার মানে আমাদের 15 তারিখ, পয়লা বৈশাখের দিন আমার এখানে শোয়ার ছিল 17 তারিখ। আমি কিন্তু 15 তারিখে আমার একমাত্র লাস্ট আমার যদি কেউ ব্যাকগ্রাউন্ড থেকে থাকতো আমার কাকা, তিনিও চলে গেল। এতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে ছিল অবসরকার ওয়ার্ল্ড আর্টে ছিল। আমি খবর মানে আমার ফোন আসলো যে আমার কাকা মারা গেছে। তো একটা ছবি এক্সিবিশন করতে গেলে যেটা এক্সিবিশনে তো অনেক রকমের আমাদের যারা থাকেন আরো সিনিয়ররা থাকে, জুনিয়ররা থাকে, সবাই মিলেমিশে একটা কাজ করা যায়। কিন্তু একটা এক্সিবিশনটা একটা চারটেখানির বিষয় না, সেটা অনেকটা বড় বিষয়। তো সেখানে কিন্তু সেই মর্মান্তিক একটা দুর্ঘটনা কিন্তু আমাকে কিছু ছাড়লো না। আজও সেই কিছুটা মধ্যে দিয়ে জন্মে যেতে হচ্ছে। আচ্ছা, ওয়েভ অফ সাইলেন্স দর্শকের তরফ থেকে একটা প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে এলো, যে ওয়েভ অফ সাইলেন্স এই যে এক্সিবিশনটা, তোমার নামকরণ কেন? প্রথমত হচ্ছে ওয়েভ অফ সাইলেন্স, কারণ আমি প্রথমে বলেছিলাম যে লাস্ট যখন আবার বাবা মা চলে যাওয়ার পরে বর্ধমান কলেজ আবার ছেড়ে দিতে হলো আমাকে, তখন আমি আমার ছোটবেলা মশাই যিনি ছিলেন আমার চরণ ভট্টাচার্য মহাশয়, তো ওনার প্রচেষ্টায় আর কি আমি ডক্টর মুখার্জিকে পাই। তো ওনার কাছে সময় স্পেসিফিক 2015-15। আচ্ছা, সেরকম সময়, তো ওই সময় দাঁড়িয়ে আমি ওনার কাছ থেকে কাজ করতে আবার শুরু করলাম, আবার জার্নি শুরু হলো। তার আগে যা শিখেছি যেগুলো টেকনিক্যাল ব্যাপারটা, সেগুলো ঠিকই আছে। তার একটা মানে প্রজেক্ট একেবারে ভেঙে পড়েছিলাম, আরো বাজেভাবে ভেঙে পড়েছিলাম। তো তখন ওনার সঙ্গে আমার পরিচয় হয়। তো তখন ছবির আসল রসদ কি, ছবিটা আসলে কি, ছবি কাকে বলে টেকনিক্যালি কিছু জায়গা,
সফটওয়্যার কাছ থেকে পাওয়া। এবার ওয়েভ অফ সাইলেন্স এই কারণে, কারণ প্রতি মুহূর্তে কিছু তরঙ্গ আমাকে ধাক্কা দিয়েছে, সেই তরঙ্গকে ধরে আমি এগোতে শুরু করেছি। সাইলেন্স এই কারণে, কারণ ছবিটা একটা ভাষা। এই ভাষা তো আমরা এখন কথা বলছি, তুমি শুনতে পাচ্ছ, ফিল করতে পারছো, কিন্তু ছবির একটা নির্দিষ্ট ভাষা থাকে। এই ভাষাতে আমরা যারা ছবি আঁকি বা যারা ছবি চর্চা করে, ছবি বোঝেন, তারা তাদের ওই ভাষার সঙ্গে কানেক্ট করতে। এবং সাইলেন্স কেন, কারণ আমরা এই যে দীর্ঘ 20 বছর আমার দেখা আছে বর্ষে, 20 বছরের একটা যে জার্নি, সেটা একদম স্যারের একটা কথা যে গোপনে একদম সাইলেন্টলি কারোর সাথে আমার বন্ধু বান্ধব প্রতিষ্ঠিত পরিচিত ছিল, সবকিছু বন্ধ রেখে দীর্ঘ এতটা বছরের যে জার্নিটা খুব সাইলেন্টলি রয়েছে। আর সেটাই আত্মপ্রকাশ আজকে সব থেকে ভালো বলতে পারবেন আমার এখানে একটা সরাসরি তোমার কাছে চলে আসছে। তুমি বুদ্ধদেবকে এই বুদ্ধদেবকে কিভাবে দেখেছো? শুনো, যখন পেলে এলে তখন তারপর থেকে চাই পানি ভরা তুমি তোমার মতো করে কিছু মনে করতে পারবো। আমি নিশ্চয় আচ্ছা, আমি শুধু বলতে চাই 2015 সাল আমার কাছে একটা ফোন আসে। ফোনটা ছিল আকারবেলায়, একেবারে মাস্টারমশাই অত্যন্ত সম্মানীয় ব্যক্তি শ্রী চন্দন ভট্টাচার্য। ফোনটা হয়ে 2 ঘন্টার ফোন আমাকে দাঁড়িয়ে দিয়েছিল, বলে শুধু আপনাকে দায়িত্ব নিতেই হবে। তার আগে আমার একটা সেমিনারে আমার বক্তব্য শুনেছি, সেখান থেকে আমার মনে হয়েছিল কোনো কারণ উনি বারবার বলছিলেন আমি আপনার কথা, আপনাকে দেখেছি, আপনার কথা শুনেছি। এই ছেলেটি প্রচন্ড মানে ভেঙে পড়েছে, চারিদিক দিয়ে বিধ্বস্ত হয়ে গেছে। এতে যে বাঁচা থাকে তার মতো আপনার মতো মানুষের পারে যে অত্যন্ত স্টাফ হাত দিয়ে টিনে করতে পারে, কি একবার তো আপনাকে আমি তো শিক্ষাটা আপনাকে কিসে রাখবো, আমার তো এখানে কোনো কথা। আমি বারবারই নিয়ে দিয়েছি, কিন্তু শেষমেশ আমি ওনার রিকোয়েস্টের কাছে বাধ্য হয়েছিলাম ওনার রিকোয়েস্ট রাখতে। বিজ্ঞাপন বিরতির পর আমি গৌরব আজ বিকেল রাতটা নিয়ে আবারও ফিরে এসেছি। আমার পাশেই বসে আছে বুদ্ধদেব রায়, তার 16 এক্সিবিশন চলছে এই মুহূর্তে ললিত কলা একাডেমির কলকাতা রিজিওনাল সেন্টারে প্রদর্শন লক্ষ্যে। আমার পাশে বসে আছে ডক্টর বিনোদ স্যার আমাদের। তো ব্যাপার হচ্ছে বুদ্ধদেবের কাছে আমি সরাসরি চলে যাবো। বুদ্ধদেবকে আমি প্রশ্ন করবো যে দর্শকরা যেটা বলছে তোমার মাধ্যম এবং তুমি কিভাবে কাজ করো, সেইটা দর্শকরা জানতে চাইছে সেই সম্পর্কে। আমার মাধ্যম একটা কিভাবে কাজ করি আমি আসছি অ্যাক্রিলিক তো অ্যাক্রিলিক শুধু নয়, এখানে ম্যাক্সিমামটা আমার অ্যাক্রিলিকের কাজ করা, আমি অ্যাক্রিলিকে বেশি পছন্দ করি, স্বচ্ছন্দ বোধ করি। এছাড়া পেইন্টিং রয়েছে। কোশ্চেনটা যেটা আসছে যে আমি কিভাবে কাজ করি, এটা আমার টেকনিক, নিজস্ব টেকনিক্যালি একটা ব্যাপার। এবার যদি একটা ফরমেশনের জায়গা হয়, সেটাও আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি কিছু ফর্ম অ্যাপ্লাই করছি। এইবার মাস্টার কোশ্চেন আর যদি আসছে কিভাবে অ্যাপ্লাই করছি না কিছু না, আমার এটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল। আমি এর থেকে কপি করে ওর থেকে যেটা বলতে চাচ্ছিস পরিষ্কার বল, ইন্ডিভিজুয়ালিজম যেটা খানিকটা শব্দটা এটাই বলে দেওয়া যায় ইন্ডিভিজুয়াল। কারণ আমি আমার মতন করে কপি করছি, আমার যেটা যে ফর্মটা আসছে সেই ফর্মটা ছবিটা হবে তোমার, আমরা বেশি রকম ফর্ম দেখতে পাচ্ছি, সেটা তো অ্যাকচুয়ালি আমরা সেটা তাহলে কি থেকে আসছে আর কি। এবার আমি যদি একটা প্রশ্ন করি যে আমরা স্বপ্ন দেখছি, স্বপ্নটা কোথা থেকে আসছে? সবাই তো সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে। তার মানে অনেকে আবার বলে ফেলে যে সাবকনসিয়াস মাইন্ড যখন ঘুমায় আমাদের ব্রেন নাকি ডেথ হয়ে যায়, মরে যায়। এবার স্বপ্নটা কিভাবে দেখে বাবা? আমি যদি কোশ্চেনটা করি, আচ্ছা আমি তো বলবো হ্যাঁ একদম আপনি বলুন না। হচ্ছে আমাদের শিল্পের ফর্মের যে একটা ডেফিনেশন আছে, সেটাকে আমি যদি বলবো ফর্ম মানে যেটা ওরা ফর্ম মানে যেমন গ্লাসের একটা ফর্ম থাকে, বোতলের একটা ফর্ম থাকে, আমি ওটা বলি না, আকৃতি বা প্লেটটা বলি না। আমি বলি যে কোনো বিষয় বা বস্তুর আপেক্ষিক অবস্থাকে বলা হয় ফর্ম, আপেক্ষিক অবস্থা। যেমন এক বোতল জলটা খাওয়া যাওয়ার পর বোতলটাকে ধুয়ে মুছে দাও না, চামচা চিনছিল হাফ কেটে দিয়ে ওটা ফুলদানি বানো, আবার চিনছিল ফর্ম। ফর্ম হচ্ছে একটা অবস্থা মাত্র, যা আপেক্ষিক, এখন আছে এরপরে থাকবে না। এই হচ্ছে ফর্ম। ওর যে ছবির মধ্যে যে ফর্ম ইউজ হয়েছে, সেই সব ফর্মগুলো ঘুরে ফিরে আসছে ওর সাবকনসিয়াসটা বলতে গিয়ে, ওর সঠিক ভাষার অভাবে সেই সঠিক সময় মুখের মধ্যে এলো না, যেটা আমি একটু ধরে দিলাম। এবার দেখুন এবার চিন্তা ভাবনা
একদম 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 মানুষের চিন্তা ভাবনা থেকে এটা আসে। কারণ আমার সেই বুদ্ধদেব প্রতিষ্ঠান হয়েছে যে আমার পেন্টিং এর মধ্যে সেটা রয়েছে, যেটা প্রথমে আসছিল এটা একটা স্যারও বলছিলেন ফুল করে ফেলেছে শিল্পী বুদ্ধদেব ভট্টাচার্য বলল, সরি কিচ্ছু মনে করো না, ক্যামেরা পাঠাতে অ্যাকচুয়ালি বুদ্ধদেব রয়। বুদ্ধদেব রায়ের জায়গায় এই প্রথমবার আমার মিস্টেক হচ্ছে, হাত জোর করে করেছে। ঠিক আছে, স্যারের স্যার ক্ষমতা এটা হতে পারে না, এটা বিরুদ্ধে ছিল, আমি এখান থেকে বলছি আর জানতে চাইছি ছবি কিভাবে আমাকে ওরা যদি ছবির যে কিভাবে তৈরি করছে ছবিগুলো, বিভিন্ন রকম অর্থ দেখা যাচ্ছে এবং বিভিন্ন রকম স্পেস দেখা যাচ্ছে ছবিতে, সেইটাই দর্শকরা জিজ্ঞাসা করছে। বললেন কিন্তু আমার কোশ্চেনটা ক্লিয়ার হচ্ছে না যে আমি কিভাবে আছি, আমি এই কোশ্চেনটা ক্লিয়ার হলো না। ছবি একটা ছবি তৈরি হয়, ছবি তৈরি করতে গেলে একটা ক্যানভাসের উপর অনেক রকম প্রয়োগ করে এবং রকম ভাবে কালার লাগানো হয়, অনেক রকম টেকনিক ব্যবহার করা হয়, সেই কথাটাই দর্শকরা জানে। আচ্ছা, বেশ 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 আমার ছবি আমি প্রচুর একেবারে মানে একদম একটুখানি টেকনিক্যাল, যেমন চুলের মতন, মানে চুল মানে আমার যে এই যদি কোনো থিকনেস থাকে আকাশ কাছ দিয়ে দেখলে দেখা যাবে এটা থিকনেস আছে। আমার স্যারও একদিন বলছিলেন যে পেন্সিলের থ্রি ডাইমেনশন, পেন্সিলের যদি কোনো লাইন টানে সেটা যদি আকাশ কাছ দিয়ে দেখা হয় তাহলে একটা যদি বাড়ি থেকে দেখা যাবে তো শেপটা কি আসলে সিঙ্গেল লাইন আছে। তো প্রত্যেকটারই একটা শেপ আছে, মানে আমাদের যে চুলটা তার একটা নির্দিষ্ট শেপ আছে, তার একটা এবার এরকম খুব পাতলা লেয়ার, আমার পাতলা লেয়ারে আমি কাজ করতে পছন্দ করি, খুব পাতলা লেয়ারে কাজ করি। আর আমার কিছু লেয়ার সেখানে আছে এবং যেটা প্রথমে উঠে আসছিল, একজন দর্শক কোশ্চেন করেছিলেন, বলেছিলেন স্যার সেটা বলেছিলেন যে পুকুরে ঢিল মারলে কিছুটা যাওয়ার পরে তো কলম করে ওঠে। আমার ছবি একটু ভালো করে যদি দর্শকদের দেখানো হয়, দেখা যাবে অনেকগুলো লেয়ারের মধ্যে ভেতরে আগে ঢুকে যাচ্ছে ডার্ক হোক বা লাইট, যে সার্ফেসে আমি কাজ করি, ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কাজ করি না কেন, যে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে যে অনেকটা ডার্ক স্পেস আছে, তার মধ্যে ঢুকে আবার লাস্ট দিকে একটা হাইলাইটে চলে আসছি আমরা, একটা মিডিল টোনের রয়েছে। এগুলো টেকনিক্যাল পার্ট, কিন্তু আমার খুব পাতলা লেয়ারের কাজ করতে পছন্দ এইটুকুনি। আর পেনামেন্টের যে ব্যাপারটা, সেখানে পেনের যে জায়গাটায় আমি পেনটাকে মাধ্যম করেছি অনেক সময় বা ইঙ্ককে মাধ্যম করেছি, আমার যা যা ঘটেছে, আমরা যদি একটা সরল রেখা দিয়ে তোমার বাড়িতে ধরি, আমার একটা রেখাকে যদি টেনে দিয়ে তোমার যদি সেটা সরল ভাবে যেতে থাকে সরল স্ট্রেট লাইন হয়ে যাবে, আর যদি কোথাও একটু টান হয় পাক নেয় সেটা বক্র রেখা হবে। এই রেখাগুলো নিয়ে এই যে মুক্ত সবকিছু সেটাই করার দেখানোর চেষ্টা করেছি, এবং তার মধ্যে কিছু ফর্ম তৈরি হয়েছে, রূপ তৈরি হয়েছে, যে যেভাবে কানেক্ট করতে পারে আমার সঙ্গে কানেক্ট হয়েছে, আমার অন্তরাত্মার সঙ্গে তার কানেক্ট হয়েছে, সেটা একটা রূপ নিয়ে নিয়েছে। এই যখন অন্তর আত্মা শব্দটা এসে করলে না বলে পারছি একদম তাই, একদম তাই। অন্তরে অন্তরাত্মা করলে হাসি যে অন্তরাত্মা মানে স্যার বলতে যে অন্তরাত্মার কথা উঠে আসলে ওর কথাটা মিলে যায়, ওই বোথ সাইলেন্স। এক্স্যাক্টলি স্যার, যে কথাটা বলবে আজকে একদম কনফিউশনে চলে যাবে, মানে ওর ছবির যে জিস্ট অন্তরাত্মা শব্দটা ব্যবহার করে বুঝিয়ে দিবে। একদম তাই স্যার। অন্তরাত্মা বলতে আমরা ফিল করতে পারি, কিন্তু আমরা বলতে পারি না আমাদের আত্মাটা কোথায় আছে। এখানটায় আছে, টিভির লাগে কিন্তু এটা কেটে ফেলে দাও, ওইখানে পড়ে থাকবে, তোমার কিছু মনে যাবে না, তাই না? আমার বইয়ের সব কেটে ফেলে দিল, কিন্তু আমার বইয়ে তাহলে এইটাকে কেটে ফেলে দেওয়া বা মস্তিষ্ক, তাহলে মনে বাঁচে না, একদম পসিবল, তাই না? ঠিক সেরকম মধ্যে আত্মা যে কোথায় আছে আমরা জানি না, কিন্তু শুধুমাত্র বলে থেকে আত্মা আত্মা আমরা একটা কথা বলি চলে করি, যা আমরা সবসময় লোককে জিজ্ঞেস করি, যে কোনো মানুষকে আপনার শরীর কেমন আছে, আপনার বলি আচ্ছা এই চেহারটা এই এটা এটা তো আমার না, তাই তো আমি না, যা আমার আমি কি করে বলবো আমাকে বলো তো? পেনটা আমার, তাহলে আমি মেনে গেলাম, আমি বলি আমার শরীর, আমি বলি আমার মনের কোনোটা কিন্তু আত্মা নয়। ও যেটা বলতে চাইছে সেটা কি বলছে, ও মানে পরিস্থিতির চাপে পরে ঠিক জায়গায় যেতে পারছে না, বলে দিচ্ছে ও অন্তরাত্মা শব্দটা যেই ব্যবহার করলো, আমি সঙ্গে সঙ্গে যে মেন জায়গাটা বলে যাচ্ছে, ও যে নামটা দিয়েছে ওয়েভ অফ সাইলেন্স, যে জায়গাটা আসছে, ধরো মানে যা আমার, অনেকে জিজ্ঞেস করে কি তোর মন খারাপ, ঠিক বলে এই কথাটা বলে বলে তো কি রে তোর মন খারাপ, তোর মন খারাপ, তুই খারাপ, এটা বলে
কি তার মানে আমরা যে সেলফকে কিন্তু আমরা কোনোভাবেই মারতে পারছি না, আর যখন মারতে পারি না তখন তো নির্বাক যন্ত্রণায় ওই ব্যাপারে আছড়ে পড়ে, আর তখনই প্রকাশ করে নানান কিছু। That's the exploration. আচ্ছা, এবারে আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি হয়তো 5 মিনিট হাতে খুব জোর সময় পাবো। তো আমি বুদ্ধদেবকে একটাই কথা জিজ্ঞাসা করবো যে তুমি তো অনেকগুলো বছর ধরে ছবি আঁকছো, তখন তুমি তোমার স্ট্রাগল পিরিয়ড এবং তারপর আমি বর্ধমান আর্ট কলেজে ভর্তি হলে, তাই তো ঠিকই বলছি আশা করি। তো সেখান থেকে বিনোদার সাথে পরিচয় এবং আজকের দিন, এই টোটাল জার্নিটা তোমার কিরকম লাগে এবং আজকের দিনে তুমি নিজেকে কিভাবে দেখছো? প্রথমে আমি একটা কথা বলি, সবাই না প্রত্যেকে আমরা বলে ফেলি আমরা শিল্পী, আমরা শিল্পী, আমরা শিল্পী। আমার এই শিল্পী আমরা শিল্পী শব্দটার মধ্যে তৈরি আছে, শিল্পী বলার দৃষ্টতা অতটা আমরা এখন তৈরি করি। মানে আমরা শিল্পী বুদ্ধদেব তুমি আমাকে বলে দিলে তুমি শিল্পী, আমি শিল্পী হয়ে গেলাম। আসলে শিল্পী আমি ছবি আঁকি, আমি প্র্যাকটিশিয়ান, আমি ছবি আঁকতে ভালোবাসি, ছবি আঁকছি, আমার গুরু পাঠানো হয়েছে, ওরা এখনো বদ্ধ হয়ে এগোচ্ছি। এবার যেটা দেখি এত বছরের জার্নি, যেটা একটা সত্যি ডিফিকাল্ট জার্নি গেছে, এখনো আছে। আমাদের সবচেয়ে বড় কথা তো ছবির জায়গা থেকে একটা অর্থনৈতিক জায়গা খুব আমি তুলে আনলাম স্যার, অন্য প্রসঙ্গ পার্সপেক্টিভে তুলে দেওয়া অবশ্যই একটা অর্থনৈতিক জায়গা তো আছে, কারণ আমাকে খুব কষ্ট করেই ইয়ে করে আমাকে ছবি আঁকতে হচ্ছে। আমার পাশেও অনেকে সাপোর্ট পেয়েছি, এটা না বললে একটা সোলো এক্সিবিশন হচ্ছে, এটুকু না বললে আমার মানে তাদের প্রতি আমার কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছে না আমি। না, আমার অবশ্যই তাদেরকে আমার কৃতজ্ঞতা জানানো উচিত। আমার বাবা মা চলে যাওয়ার পরে যিনি আমাকে সত্যি সত্যি আবার প্রতিমা ছিলেন, তার পরবর্তীতে যখন আমার আমি বিয়েও করেছি, আবার বিয়ের আমার শাশুড়ি যিনি ইন্ডিয়ান কলেজ থেকে পাস আউট হয়েছিলেন এবং এখানে উনি আছেনও। উনি কিন্তু সম্পূর্ণ কিন্তু সঁপে দিয়েছে। যেমন আমাকে যখন সবাই জামাইকে বলে এই কি করছে একটা ছোট্ট ব্যাপার, কি তোমার শ্বশুর বাড়ি তারা একটা আর্টিস্টিক ফ্যামিলি থাকলে তোমরা দুজনেই আর্টিস্ট, ছবি আঁকো, তো কোথাও কি এটা একটা ভীষণ সাপোর্ট? আমি আসছি, এটা একটা বড় সাপোর্ট ঠিকই আছে, কিন্তু একটা জিনিস যেটা না, আমার তোমার বর কি করে এটা আমার বলতে পারেনি। ইভেন আমার স্যাররা জিজ্ঞাসা করেছিলেন সৌমিকে, যখন সৌমি তো এই কলেজের ছাত্র ছিল, মানে আমার মিসেস যে বেঙ্গল কলেজের স্যার যখন তখন টিআইসি সম্ভবত, তো স্যারকে বর কি করে, ও বলেছিল ছবি আগে। স্যারের বলেছিল এই কোথায় শিখেছিস, তো আমার মেসেজ বলেছিল, আমার কথা বলেছিল, সেই সময় স্যারের সঙ্গে আমার পরিচয়। সময় খুব সংক্ষেপে বলে দিচ্ছি, এখন বলছি একটু। এটা হচ্ছে স্যারটা তো আমার আছেন, ওদের দেখানো ভক্ত আছেই, যারা আমাকে সব সময় সহযোগিতা করেছে তারা হচ্ছেন আমার প্রথমা ছিলেন, আছেন এখনো, আমার শাশুড়ি মা রয়েছে। বিশেষ করে আমার শাশুড়ির কথা বলতে হয়, বউ পিএইচডি করছে ঠিকই আছে, ও পেন্টিং এ পিএইচডি করছে ঠিক আছে, একটা সাপোর্ট আছে, মানসিক ভাবে সাপোর্ট করছে। এছাড়া আমার কিছু স্টুডেন্ট আছে, আজকে আমি এই জায়গাটাতে এই গ্যালারিতে কাজ করছে, আমার কিছু স্টুডেন্ট যারা রেখেছি, সেটা যারা 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 অক্লান্ত পরিশ্রম করেছে। আমার এই তো বললাম এক্সিবিশনের আগের দিনই আমার কাকা মারা গেছে, আমি পুরো ক্রেডিটটা আমি তাদেরকে দিতে চাইছি। আর শেখার জায়গাটা স্যার ছিলেন আমার মেসেজ পেন্টিং এ পিএইচডি করছে, ও আমাকে সবসময় সহযোগিতা করেছেন। আরো ওনার কিছু মাস্টারমশাই যারা আছে তারাও সহযোগিতা করেছে, আর বাকিটা যেটা হচ্ছে আমার ছাত্রছাত্রীরা অনেকটা সাপোর্ট করে দিয়েছে। আচ্ছা, ওয়েব অফ সাইলেন্স নিয়ে আমাদের এই এক্সিবিশন চলছে, মানে এটা শুরু হয়েছে 17 তারিখ, যেটা আপনারা মানে কিছুদিন আগেই আপনারা দেখে নিয়েছেন আমাদের এবং এটা চলবে হচ্ছে 23শে এপ্রিল 2026 পর্যন্ত ললিতকলা একাডেমি কলকাতা রিজিওনাল সেন্টার মৌলালিপুর কাছে অবস্থিত। তো আপনারা চাইলে এই এক্সিবিশন ভিজিট করতে পারেন। এটা কটা থেকে কটা অবধি চলছে? এটা 23 তারিখে শেষ হবে, আমি জানি। প্রথমটা হচ্ছে 17 তারিখে, আর টাইম যেটা হচ্ছে সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। যারা ভিজিটার্স 11 থেকে আমাকে পাবে 11টা থেকে। আচ্ছা, আজকে যে বুদ্ধদেব রয়কে আমরা দেখছি, এই বুদ্ধদেব রয় আগামী সময় নিজেকে কোন জায়গায় দেখতে চান?
আমি আগামী দিনে ছবি আঁকতে চাই, আগামী দিনে আমি চাই আমার ছবি মানুষ দেখুক, সেখান থেকে তাদের রসদ যেটা সেটা খুঁজে পাবে। আর একটাই আমি এক কথায় একটা লাইন জিজ্ঞাসা করবো, জাস্ট তুমি এক লাইনে উত্তরটা দিও। ওয়েভ অফ সাইলেন্স, এটা তোমার জীবনটাকে কিভাবে তুমি দেখো, তোমার জীবন? আমি সরি কোশ্চেনটা একবার মানে ওয়েভ অফ সাইলেন্স এটা তোমার জীবনকে কিভাবে নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে? এখানে তো সাইলেন্স হলো, মানে এই অব্দি আমরা একটা জার্নি শেষ করলাম, আগামী দিনে আর একটা জার্নি শুরু আমি হবে। এর কনক্লুশনটা টেনে দিচ্ছি, পারলে একবার আম্পায়ার ডিকি বার্ডের লেখা হুইসপারিং ডেথ বইটাকে পড়ে নিতে হবে এর জন্য। কারণ মাইকেল হোল্ডিংকে নিয়ে লেখা বইটা, হোল্ডিং এর কোনো একদম বিষাক্ত ছিল, যে ডিকি বার্ড লিখেছেন যখন প্রত্যেকটা ডেলিভারিতে যেন কোনো ব্যাটসম্যানের নাম লেখা থাকতে পারে, কি হত্যা করে হুইসপারিং ডেথটাই নাম রয়েছে বইটার। ডিকি বার্ড লিখছে এরকম মজার ছল, লিখছে কিন্তু সত্যি কথা। কারণ বল ডেলিভারি করার সময় যে ব্যাটসম্যানকে গিলবেই, কোনো রকম আউট করবে, যন্ত্রণা তো দেয় না। আর যন্ত্রণা না থাকলে আর্টিস্ট হয় না, হতে পারে না কোনো। বুদ্ধ যে যন্ত্রণা পেয়ে আজকে এই বুদ্ধদেবের জায়গায় এসছে, আগামী দিনে ও বিভিন্ন ভাব প্রতিরক্ষাও ছবি আঁকবেই, এটা আমার শিওর। এইটা তাই প্রতিজ্ঞা করতে পারি। ওয়েভ অফ সাইলেন্স প্রথমে নামে শিরোনামে শুনছেন, আমার প্রথম এটা 1600 এবং প্রথম শিরোনামই এটা। প্রথম শিরোনামই এটা। এই শিরোনামে আগে কোনো না না না, আগে কোনো 1600 হয়নি, বিভিন্ন জায়গায় বিভিন্ন বছর ডিভিশন এটা তোমার প্রথম এক্সিবিশন 1600, আবার ললিত কলা একাডেমি কলকাতার রিজিওনাল সেন্টার তার যে প্রদর্শনী কক্ষ, সেখানে প্রথম একটা 16 এক্সিবিশন, যেটা তোমার হাত ধরেই শুরু হলো। তাহলে এমনি গেলে বসে মানে পারে। তার সাথে তুমি কতখানি লাকি তার বাবা। দেখুন না, এই একটা বিষয় হচ্ছে গুরু সহায় থাকলে সবকিছু হয়, মানে একটু আলাদা, মানে এখনকার সময় এইসব মানে শব্দগুলো থেকে শুনতে চাই না। গুরু যেখানে সবাই থাকে সেখানে সবকিছু হয়, পরম্পরাটা ব্যাপার। বাকিটা ভুল। আজকের আলোচনা এখানেই এখানে শেষ করছি। আর বিকেলের আড্ডায় আর সময় নেই। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ অসংখ্য। তো তোমরা সবাই আমাদের তরফ থেকে শুভেচ্ছা নিও নববর্ষে। তোমাদের বলছি, তোমাদের চ্যানেলকে বলছি, আমাদের তরফ থেকে এখানে যারা রয়েছেন তারা যে সবাই অত্যন্ত সাফল্যের সঙ্গে তোমরা এই শিল্পের আলোচনাটা চালিয়ে যাও, যারা আগামী দিনে শিল্পীরা আরো বড় প্যাটিস্টার পায়, এটা আমাদের একদম অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ। আমার অবশ্যই প্রদর্শনীটা দেখতে আসুন এবং ওর সাথে আলোচনা করুন, পারলে ওর ছবি কালেক্ট করুন, তাহলে ওর আগামী দিনে আরো অনেক কিছু সৃষ্টি করতে পারবে। নমস্কার সবাইকে। বং দর্পণ, বিনোদন সবার জন্য।